কিছু বলুন না, প্লিজ 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 চলান দাদা, আমি পারছি না, আমি পারছি। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আজ আমরা এসএসসি মামলার রায়দান নিয়ে কথা বলব। এসএসসি মামলার ইতিহাস, এসএসসি মামলার এই যে গোটা রায়, এবং এই এসএসসি মামলায় যে প্রায় 26,000 চাকরি প্রার্থী চাকরিচ্যুত হলেন, এর ফলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কী প্রভাব পড়বে ঠিক তা নিয়ে কথা বলবো। এবং এই গোটা প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের যে রায়দান, হাইকোর্টের যে রায়দান, সমস্ত বিষয়ের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ আজ আমরা তুলে ধরব। সালটা 2019। বীরভূমের নলহাটির সোমা দাস, বর্তমানে যে ক্যান্সার আক্রান্ত, তিনি সহ বেশ কিছু চাকরিপ্রার্থী যারা 2016 প্যানেলের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। বিভিন্ন জায়গায় আন্দোলনের পাশাপাশি তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। গোটা যে হাইকোর্টের দ্বারস্থ হয়, এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী, সমার সঙ্গে আরও বেশ কয়েকজন চাকরিপ্রার্থী তারা হাইকোর্টের দ্বারস্থ হয়, এবং চাকরিপ্রার্থীরা দ্বারস্থ হওয়ার পর সেই মামলা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলে। সালটা তখন 2021। এই গোটা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রাক্তন বিচারপতি হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2021 সালের নভেম্বর মাসে এই এসএসসির যে প্যানেল, সেই প্যানেলের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, এবং সেই রাত 11টার সময় তিনি দ্রুত কেন্দ্রীয় বাহিনীকে এসএসসি ভবন ঘিরে ফেলতে বলেন। তারপর যত সময় এগিয়েছে, যত সিবিআই তদন্ত, ইডি তদন্ত হয়েছে, তত পেঁয়াজের খোলার মতন দুর্নীতি বেরিয়ে এসেছে, এবং সেই দুর্নীতির দায়ে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের নামি দামি নেতা, এমনকি মন্ত্রীরাও গারদবাস করেছেন। গারদবাস করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ, বেশ কিছু নেতামন্ত্রী ইতিমধ্যে জামিনে মুক্তিও পেয়েছেন। আর তারপর এই যে মামলা যত এগোলো, তত যেটা বেরিয়ে এলো, রাজ্যের সীমাহীন দুর্নীতি। সালটা তখন 2024 এপ্রিল মাস। এই গোটা প্যানেলের বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য প্রমাণ, সমস্ত নথি যাচাই করে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বির রশিদি, তারা এই 25,753 জনের যে প্যানেল, সেই প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেয়, সেই প্যানেল বাতিলের নির্দেশ দেয়। যার পর গোটা রাজ্যে উত্তাল হয়ে ওঠে। গোটা রাজ্য বারবার করে সিবিআই তদন্ত, ইডি তদন্তে প্রকাশ্যে এসেছে যে এই বেলাগাম দুর্নীতির ফলে সাদা খাতা জমা দেওয়া, ওএমআর শিট বিকৃত করা, কিংবা ওএমআর শিটের নথি না রাখা, এই বিষয়গুলো উঠে এসেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই মামলার যখন হাইকোর্টে শুনানি চলছে, তখন বারবার করে এই বিচারপতিরা কিন্তু বলেছিলেন এসএসসিকে যে তোমরা এই গোটা প্যানেলের কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা দাও। সেই তালিকা কিন্তু কোনোভাবেই দিতে পারেনি এসএসসি, এবং এসএসসি বারবার করে একটা কথা বারবার করে বলেছে এই তালিকা বাছাই করা সম্ভব, কিন্তু কিভাবে সম্ভব সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই বার করতে পারেনি এসএসসি, বা বলতেও পারেনি। এসএসসির একটাই দাবি, এসএসসি কিন্তু এই গোটা যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার 1 বছরের মধ্যেই সেই পরীক্ষার যে সমস্ত ওএমআর, সেই সমস্ত ওএমআর সব পুড়িয়ে ফেলে। এই ওএমআর বিকৃত করার ঘটনায় কিন্তু অভিযুক্ত ছিল এসএসসি চেয়ারম্যান, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল, সিবিআই তাকে গ্রেফতার করেছিল। কিন্তু এই গোটা প্রক্রিয়া যখন তদন্ত হয়, তখন তদন্তের পর যে সমস্ত নথি পেয়েছিল সিবিআই, এসএসসি ভবনে গিয়ে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করেছিল, তাদের থেকে যে নথিগুলো পেয়েছিল, বেশ কিছু গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, দ্বাদশ, একাদশ, সেই চাকরিপ্রার্থীদের কিন্তু একটা তালিকা বাছাই করেছিল, যারা র্যাঙ্ক জাম্প করেছে, যারা ওএমআর শিট বিকৃত করেছে, কিংবা যারা সাদা খাতা জমা দিয়েছে, এই একটা তালিকা কিন্তু দিয়েছিল এসএসসি। সেই তালিকাটা কিন্তু প্রথম সিবিআই দিয়েছিল, এবং সিবিআই ডাটা অনুযায়ী এসএসসিও এফিডেভিট করেছিল। কিন্তু আসলে এই যে ডাটা বা এই যে এফিডেভিট, সেটা দ্বারা কিন্তু কোনোভাবেই প্রমাণ হয় না যে এইরাই কেবল অযোগ্য এবং বাদবাকি যারা রয়েছে তারা যোগ্য। তার কারণ ডাটা, যে নথি, যে ওএমআর শিট, সেটাই ছিল না
সেটা পেশই করতে পারেনি, সেটা দিতেই পারেনি এসএসসিকে বারবার করে প্রশ্ন করা হয়েছিল। হাইকোর্টের যারা ডিভিশন বেঞ্চের বিচারপতিরা ছিলেন, দেবাংশু বসাক, সাব্বার রশিদি, তারা কিন্তু বারবার করে বলেছিলেন যে সিবিআই দিক, শুধু সিবিআই নয়, যারা হচ্ছে এসএসসি, যারা পরীক্ষা নিয়ামক সংস্থা, তারা দিক, তারা তথ্য দিক, কিন্তু সেই তথ্য দিতে পারেনি। এবং সে কারণেই কিন্তু কপাল পুড়েছিল রাজ্যের 25,753 জন, প্রায় 26,000 চাকরি প্রার্থীর। 2021 সালে যখন জাস্টিস গাঙ্গুলি রায় দেয়, তারপর এই দীর্ঘ প্রক্রিয়া চলে, এই দীর্ঘ টালবাহানা চলে, সেই সময় জাস্টিস গাঙ্গুলি কোন পরেশ অধিকারী, মন্ত্রী পরেশ অধিকারীর কন্যাকেও চাকরি থেকে চাকরিচ্যুত করেন এবং তার জায়গায় চাকরি পেয়েছিল সোমা রায়। এবং এই যে গোটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু বারবার করে নাম এসেছে বেশ কিছু উচ্চবিত্ত নেতাদের, তৃণমূল নেতাদের। এবং এই গোটা প্রক্রিয়ায় কিন্তু কোনোভাবেই সহজ প্রক্রিয়া ছিল না সিবিআইয়ের জন্য, কারণ নথি ছিল না সিবিআইয়ের কাছে, সমস্ত নথি ট্যাম্পার্ড করা হয়েছিল, সমস্ত নথি পুড়িয়ে দেওয়া হয়েছিল। 2024 সালের 22 এপ্রিল যে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, সেই হাইকোর্টের রায়কে এসএসসি, রাজ্য সরকার, চাকরি প্রার্থীরা কিন্তু চ্যালেঞ্জ করে, এবং চ্যালেঞ্জ করে মামলা শুরু হয়। এবং সেই মামলায় জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চের মামলা ছিল, এবং সেই মামলা জাস্টিস চন্দ্রচূড় রিটায়ার করার পর সঞ্জীব খান্না, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে মামলা চলে। এবং সঞ্জয় কুমারের বেঞ্চে 120টির বেশি পিটিশন শুনেছে সুপ্রিম কোর্ট, এবং 2024 সালের 19শে ডিসেম্বর চূড়ান্ত শুনানি করে। এবং 15ই জানুয়ারি, 27শে জানুয়ারি এবং 10ই ফেব্রুয়ারি অবধি বিভিন্ন পক্ষের সওয়াল শোনা হয়, এবং 10ই ফেব্রুয়ারি রায়দান সংরক্ষিত করে রেখেছিল শীর্ষ আদালত। এবং এরপর আজ সেই শীর্ষ আদালত নির্দেশ দিল যে সমস্ত চাকরি প্রার্থী যারা ছিল 25,752 জন, তাদের চাকরি বাতিল হবে। এবং এই রায়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই রায়ে কিন্তু বিচারপতিরা কিন্তু একটা বিষয় উল্লেখ করেছেন যে 3 মাস সময় দেওয়া হবে। 3 মাস সময়ের মধ্যে কিন্তু এই যে শূন্য পদ তৈরি হবে, সেই শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া সারতে হবে। এবং এই শূন্য পদে যারা পরীক্ষায় বসতে পারবে, 2016 প্যানেলে যারা পরীক্ষায় বসেছিল তারাই কেবল ইসে বসতে পারবে, প্যানেলে বসতে পারবে। এবং এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী যারা যোগ্য অযোগ্য এই ভিত্তিতে, সেই সময় যারা অযোগ্য বলে বিবেচনা করেছিল কলকাতা হাইকোর্ট, তাদের কিন্তু এই মাইনে ফেরত দিতে হবে। এবং যাদেরকে এখন অবধি, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি, অথচ তারা যোগ্য কিংবা অযোগ্য প্রমাণ করা যাচ্ছে না, তাদের কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই টাকা ফেরত দিতে হবে না। পাশাপাশি আরও যে কয়েকটি বিষয় উল্লেখ করে রেখেছেন বিচারপতিরা এই মামলায়, কিন্তু তারা আরও জানিয়েছেন যারা অন্য ইন সার্ভিস টিচার ছিলেন, যারা অন্য কোনো চাকরি ছেড়ে এসেছেন, সরকারি চাকরি ছেড়ে এই চাকরিতে জয়েন করেছিলেন, তারা কিন্তু ওই চাকরিতে ফেরতের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আরও যে বিষয়গুলো উল্লেখ করেছেন, যে যে প্রথম মামলা করেছিল সোমা দাস, যে ক্যান্সার আক্রান্ত, তার কিন্তু চাকরি বহাল রয়েছে, এবং তার চাকরি কিন্তু এখন অবধি যায়নি। এবং এর আগে অবধি সুপার নিউমেরিক পোস্ট, অর্থাৎ এই যে পোস্ট গঠন করে প্যানেল বহির্ভূত, ওএমআর বিকৃত বা সাদা খাতা জমা দেওয়া চাকরি প্রার্থীদের চাকরিতে নেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু যেটা করবেন, সেটা এই গোটা নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার জন্য কিন্তু একটা তদন্ত চলছিল। এবং এই গোটা ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিবিআই, এবং এই তদন্ত কিন্তু সুপ্রিম কোর্টে ইন্টারিম স্টে পেয়ে যায়। এবং সেই ইন্টারিম স্টে কিন্তু আজ তুলে দিল এই রায়ে। এবং তারপরে যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই গোটা প্রক্রিয়া কিন্তু এখন এনকোয়ারি করতে পারবে বা তদন্ত করতে পারবে, তদন্ত চালিয়ে যেতে পারবে। নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার জন্য ক্যাবিনেটের বিরুদ্ধে কিন্তু তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা আসবো, সেটা হচ্ছে এই গোটা প্রক্রিয়ায় আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়বে। চাকরি হারিয়েছেন 25,752 জন। এই 25,752 জনের যে চাকরিহারা, তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিলেন। বিভিন্ন স্কুলে কিন্তু আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার যে জটিল পরিস্থিতি বা যে করুণ পরিস্থিতি, বহু স্কুলে শিক্ষকই নেই, চক ডাস্টার কেনার পয়সা নেই। সেই অবস্থায় পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিভাবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ রাজ্যের বহু স্কুল প্রায় বন্ধের মুখে, শিক্ষক নেই, ছাত্র নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই 25,752 জনের প্রায় 26,000 চাকরি প্রার্থী বা শিক্ষক, তাদের অভাব, এই যে শূন্য পদ,
হয়তো 3 মাস পর বা 3 মাসের মধ্যেই সেই গোটা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, বা গোটা যে চাকরি প্রার্থীরা রয়েছে তাদের নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু এই 3 মাস স্কুল চলবে কীভাবে? একটা পরিস্থিতি, যে বিক্ষিপ্ত পরিস্থিতি, যে করুণ পরিস্থিতি, সেই পরিস্থিতির মুখে কিন্তু এই মুহূর্তে শিক্ষা দপ্তর। পাশাপাশি তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিলেন। এবার উচ্চ মাধ্যমিকের ফলাফল তারা পড়াচ্ছিলেন রীতিমতো। এই যারা অযোগ্য তাদের দ্বারা কী শিক্ষা পাচ্ছিল গোটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, এই বিষয়গুলো কিন্তু ভাবায়। এবং সব থেকে চিন্তার, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্যানেলে যারা চাকরি হারিয়েছেন, যে চাকরিহারা যে প্যানেল, এই চাকরিহারাদের প্যানেলের মধ্যে কিছু লোক তো এমন ছিল যারা যোগ্য। এবার এই যে গোটা পরীক্ষা সংগঠিত হবে, যে পরীক্ষায় ফের নিয়োগ হবে, সেই পরীক্ষায় এর আগে যিনি পাশ করেছিলেন, যোগ্য অথচ চাকরি হারিয়েছেন, এবং যিনি পাশ করেছিলেন, এই পরীক্ষায় যদি তিনি পাশ না করতে পারেন, তবে সেই ব্যক্তির দায় কার? সেই ব্যক্তির যে চাকরি হারিয়েছেন তার দায়টা কার? তার দায়টা নিশ্চয়ই সরকারের। এই প্রশ্নটা কিন্তু উঠছে। এটা একটা সিস্টেমেটিক ফ্রড, একটা ম্যানিপুলেটেড ফ্রড। এই বিষয়ে এই মন্তব্য কিন্তু করেছেন আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এই যে এসএসসি মামলার রায়দান সম্পন্ন হয়েছে, এবং তাতে প্রায় 26,000 জনের চাকরি হারিয়েছেন। এই গোটা প্রক্রিয়ায় এসএসসির যে ফল্ট, সেই ফল্ট কিন্তু পাওয়া গিয়েছে। এবং শুধু এসএসসি নয়, গোটা রাজ্য সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির চিত্রটা, করুণ চিত্রটা কিন্তু প্রকাশ্যে এসেছে। There is no such physical copy. वो mirror image रहना चाहिए था. There is no such mirror image in School Service Commission server. So how could you identify themselves? এই পরিস্থিতিতে ফের পরীক্ষা গ্রহণ করা, সঠিকভাবে তাদের আবার চাকরিতে বহাল করা, বা যারা সঠিকভাবে যারা চাকরি হারিয়েছেন পরীক্ষার মাধ্যমে আবার তাদের নিয়োগ করা, এই গোটা প্রক্রিয়া পারবে সরকার সম্পন্ন করতে সঠিকভাবে, বিনা দুর্নীতিতে? তাকে আদৌ সম্ভব? প্রশ্ন উঠছে এই প্রায় 26,000 চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে। প্রশ্ন উঠছে এই গোটা প্রক্রিয়ায় দায় কার? সে সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।